ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এফেক্টস অফ ডিভ্যালুয়েশনে দুটো অ্যাপ্রোচ দেখেছি, একটা হচ্ছে ইলাস্টিসিটি অ্যাপ্রোচ আর একটা অ্যাবজর্পশন অ্যাপ্রোচ। এবং আমরা মার্শাল ল্যান্ডার কন্ডিশন সাকসেসফুল হতে গেলে আমরা বলেছি এক্সপোর্ট ইলাস্টিসিটিস আর ইম্পোর্ট ইলাস্টিসিটির সাম গ্রেটার দ্যান 1 হবে। এখন এই এক্সপোর্ট ইলাস্টিসিটি আর ইম্পোর্ট ইলাস্টিসিটির সাম গ্রেটার দ্যান 1 হলে যদি কান্ট্রি ডিভ্যালুয়েশন করে তাহলেও ইনিশিয়ালি কিন্তু দেখা যায় যে কান্ট্রির বিওপি তে কিন্তু ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু ডেফিসিট টা বেড়েই যায়। মানে আমরা বলতে পারি ইন শর্ট রান ডিভ্যালুয়েশন লিডস টু ওয়ার্সেনিং অফ ব্যালেন্স অফ ট্রেড, because in short run the values or coefficients of the export elasticities and import elasticities are relatively or comparatively lower in short run. So in short run devaluation leads to worsening the current account balance of the current account balance or the balance of trade situation. So we can say that Marshall-Lerner condition does not hold in short run but will be holding in long run. তার মানে বলা যেতে পারে যে ডিউ টু ডিভ্যালুয়েশন লিডস টু short run worsening the current account balance before it ultimately get better. আমরা এই পুরো ব্যাপারটাকে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝালে বুঝতে আরও সুবিধা হবে। আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর টাইম স্প্যান নিচ্ছি আর অরিজিন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসটা মেজার করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এই অরিজিন থেকে উপরের দিকটা কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হবে, নিচের দিকে অরিজিনের নিচে এটা হবে কি, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। নাও লেট দ্য ইকোনমি ইজ ইন ডেফিসিট সিচুয়েশন। এই ডেফিসিট সিচুয়েশনে আছে বলেই তো ডিভ্যালুয়েশন করবে। আমি ধরলাম এই T1 পিরিয়ডে ইকোনমিটা এই ডেফিসিট সিচুয়েশনে আছে, ওকে, এই জায়গাটা ইকোনমি আছে। নাও দ্য কান্ট্রি স্টার্টস টু ডিভ্যালুয়েট। এবার ডিভ্যালুয়েশন হলে প্রাথমিক অবস্থায় শর্ট রানে আমরা বলছি যে ব্যালেন্স অফ ট্রেডের ডেফিসিট হবেই, ফলে এটা আরও ডেফিসিটের দিকে নামতে থাকবে। কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, ধরলাম এই পিরিয়ড টাইমটাকে আমি ধরছি T2, at T2 after or beyond T2 period অর্থাৎ লং রানের দিকে যখন চলে এলো তখন সাম অফ দ্য ইলাস্টিসিটিস becomes larger and now devaluation becomes fruitful and deficit decreases and over the time period it decreases and then rises and becomes positive. So this curve looks like a J, English alphabet J. So this is called J curve. তাহলে J curve কেন অরিজিনেট করছে বা J কার্ভটা কেন এলো, এটাকে যদি আমরা এক্সপ্লেন করতে চাই J কার্ভটা কেন পাচ্ছি, তাহলে আমরা বলবো দেয়ার ইজ ল্যাগড adjustment response to the current account balance to the devaluation. In short run, export volume and import volumes do not change much, so that price effect
আউটওয়েটস দ্য ভলিউম এফেক্ট। মানে একটা কথা বলে নিই যে এর আগে আমরা ইলাস্টিসিটি অ্যাপ্রোচের সময় এখানে একটু লিখছি, ইলাস্টিসিটি অ্যাপ্রোচের সময় আমরা দুটো এফেক্টের কথা বলেছিলাম, একটা প্রাইস এফেক্ট আর একটা ভলিউম এফেক্ট। এবং সাকসেসফুল মার্শাল ল্যান্ডের কন্ডিশনটা সাকসেসফুল হতে গেলে আমরা বলেছিলাম প্রাইস এফেক্টের থেকে ভলিউম এফেক্টটা বেশি হতে হবে। প্রাইস এফেক্টটা যদি বেশি হয় তাহলে কান্ট্রির বিওটি ওয়ার্সেন সিচুয়েশন হবে। মনে করে দেখো আমার যে আগের ভিডিওটা ইলাস্টিসিটি অ্যাপ্রোচ, সেখানটায় প্রাইস এফেক্টটা আমরা বলেছিলাম কম হবে, ভলিউম এফেক্টটা বেশি হবে। কিন্তু শর্ট রানে যেহেতু ইলাস্টিসিটিসগুলো কম থাকে, ফলে শর্ট রানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়, প্রাইস এফেক্টটা ভলিউম এফেক্টের থেকে প্রথম দিকে বড় হয় ইনিশিয়ালি, ফলে ডেফিসিটটা তখন বাড়তে থাকে, ডেফিসিটটা বাড়ছে। কিন্তু একটা টাইমের পরে প্রাইস এফেক্টকে ওভারকাম করে যায় ভলিউম এফেক্টটা, অর্থাৎ একটা সময় পরে আমরা দেখতে পাই যে এক্সপোর্ট ভলিউম অ্যান্ড ইম্পোর্ট ভলিউমস বিকামস টু রাইজেস অ্যান্ড ইট আউটওয়েটস দ্য প্রাইস এফেক্ট। অর্থাৎ এটা তখন এইটার থেকে বড় হয়ে যাচ্ছে, ফলে তখন অটোমেটিক্যালি বিওপি সিচুয়েশানটা ফেভারেবল হচ্ছে, তাহলে এই ডেফিসিটটা কমতে শুরু করছে, কমতে কমতে এই জায়গায় বিওপি ব্যালেন্স সিচুয়েশান আসছে। তারপরেও যদি আমরা ডিভ্যালুয়েশন এফেক্টটা দেখতে থাকি তাহলে এটা ক্রমশ বাড়বে, ফলে এটা ইংরেজি জে অক্ষরের মতো হচ্ছে বলে এটাকে আমরা বলছি জে কার্ভ। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ডেফিসিট থেকে আমরা এই ডিভ্যালুয়েশন থেকে যে ড্র করলাম ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা যেহেতু জে শেপের মতো হয়, ইংরেজি জে অক্ষরের মতো, সেই জন্য আমরা এটাকে বলছি জে কার্ভ।